ওয়ালাইকুম আসসালাম, আদাব এবং নমস্কার। আমার কথাটা শোনা যাচ্ছে কি না, আর বোর্ডে তো কিছু লেখা নাই না, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কি না সেটা একটু সবাই কমেন্ট করবা। আজকের ক্লাস হবে ফিজিক্স ফার্স্ট পার্টের ডাইনামিক চ্যাপ্টারের প্রজেক্টাইল টপিকের ওপর। ওকে, অনেকেই লিখছো যে কথা শোনা যাচ্ছে, নিশ্চয়ই লেখাও দেখা যাচ্ছে। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি না? তার আগে আমার সাথে তোমার হয়তো সবার সরাসরি পরিচয় নাই, অনেকেরই সরাসরি পরিচয় আছে, অনেকেরই নাই, হয়তো নামে চেনো। তো আমি তোমাদের চঞ্চল ভাইয়া। আজকে তোমাদের একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন শিক্ষালয় এই গ্রুপটাতে ক্লাস নিব প্রজেক্টাইল টপিকটার ওপর। তো প্রজেক্টাইলটা ইংরেজিতে আমরা এটাকে প্রজেক্টাইল বলি, বাংলায় এটাকে আমরা প্রাস বলি। তো এই প্রাস নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রাসটা আমরা এই টপিকটা বা দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন কাজ করে, অনেকেই পেঁচায় ফেলে, একটার সাথে আরেকটা গুলায় ফেলে, অনেক রকমের প্রাস আছে। তো যার কারণে এই টপিকটা আমরা খুব ধীরে ধীরে এই টপিকটা বোঝার চেষ্টা করব। আমাদের যদি একটা ক্লাসে যদি আমি কভার করতে না পারি, তাহলে হয়তো পরবর্তীতে আবার সামনের সপ্তাহে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই সঙ্গে থাকবা, খাতা কলম সঙ্গে নিয়ে বসবা, বোর্ডে যেভাবে বোঝাবো সেভাবে খাতায় তুলবা এবং অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ঠিক আছে? ওকে, শুরু করি ক্লাসটা। প্রজেক্টাইল, যেটাকে আমরা বাংলায় বলছি প্রাস। তো প্রথম কথা বলি, প্রাস আলোচনা শুরু করার আগে আমাদের টু ডাইমেনশনাল মোশন নিয়ে একটু কথা বলতে হবে। টু ডাইমেনশনাল মোশন। তো টু ডাইমেনশনাল মোশন নিয়ে কথা বলার আগে আমরা যদি বলি ওয়ান ডাইমেনশনাল মোশনটা কি? ওয়ান ডাইমেনশনাল মোশনটা হচ্ছে কোনো একটা বস্তু, মনে করো গতিশীল। এখন এটা যেহেতু ডাইনামিকের চ্যাপ্টার, এখানে আমরা গতির কারণ নিয়ে আলোচনা করব না। বস্তু গতিশীল হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। গতির কারণ হচ্ছে ফোর্স, ফোর্সের কারণে বস্তু গতিশীল হয়। কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু এই টপিকে কিন্তু ফোর্স নিয়ে কোনো আলোচনা নাই। একটা বস্তু গতিশীল হয়েছে, সেটাই বড় কথা। এখন প্রশ্ন হচ্ছে, একটা বস্তু যদি গতিশীল হয় এবং সেই একটা বস্তু যদি শুধু এক্স অক্ষের দিকে গতিশীল থাকে, এই বস্তুটা এই দিকে গতিশীল এবং এটাকে আমি বলছি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ। কিংবা একটা বস্তুকে যদি আমরা সোজা নিচের দিকে ফেলে দেই, তার মানে এটা কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ। কিংবা একটা বস্তুকে যদি আমরা সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করি, এটা কিন্তু পজিটিভ ওয়াই অক্ষ। কিংবা একটা বস্তু যদি এই দিকে গতিশীল থাকে, সেটাকে যদি আমরা বলি মাইনাস এক্স অক্ষ, মাইনাস এক্স অক্ষ। তাহলে দেখো, এই বস্তুটা শুধুমাত্র এক্স অক্ষের উপর গতিশীল, এই বস্তুটা শুধুমাত্র মাইনাস এক্স অক্ষের দিকে গতিশীল। এই বস্তুটা মনে করো ওপর থেকে সোজা নিচে পড়ছে, যেমন কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে যেটা হয় সোজা নিচে পড়ে, তাহলে এই বস্তুটা সোজা নিচের দিকে পড়ছে, তার মানে এটা মাইনাস ওয়াই অক্ষের দিকে গতিশীল। এবং এই বস্তুটাকে সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা সোজা উপরে উঠছে এবং এটা প্লাস ওয়াই অক্ষে গতিশীল। এবার দেখো, এই বস্তু অনলি একটা অক্ষে গতিশীল, এক্স অক্ষে। তার মানে এই বস্তুর যদি বেগ থাকে, ত্বরণ থাকে, সরণ থাকে, এগুলো সবই এক্স অক্ষের দিকে। আবার এই বস্তুর
বেগ, সরণ, ত্বরণ যা আছে সব মাইনাস ওয়াই অক্ষের দিকে, বা এই বস্তুর বেগ ওপরের দিকে, ত্বরণ হয়তো নিচের দিকে, কিন্তু সবই কিন্তু একটা অক্ষের ওপর। এইটারও তাই। তার মানে কোনো একটা বস্তু যদি শুধু এক্স অক্ষ বা শুধু ওয়াই অক্ষ বা শুধু নেগেটিভ এক্স অক্ষ বা শুধু নেগেটিভ ওয়াই অক্ষের মধ্যে গতিশীল থাকে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল মোশন। তার মানে সহজ ভাষায় বললে একটা বস্তু যদি কোনো একটা রেখা বরাবর গতিশীল থাকে, তাহলে সেটাকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটা আমরা প্রাসের আগে আলোচনা করে আসি। তোমাদের এই ডাইনামিক চ্যাপ্টারের 4টা অংশ, আমরা প্রাইমারিলি যদি বলি 2টা অংশ, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশন মোশনে আমরা ওই যে রাস্তার উপরে গাড়ি ঘোড়া চলে, বাঘ হরিণকে ধাওয়া করে, বা বিভিন্ন বস্তু যে রাস্তার উপর দিয়ে গতিশীল হয়, সেইটা নিয়ে আলোচনা করি। তারপরে আমরা পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করি, পড়ন্ত বস্তু কিন্তু ওয়ান ডাইমেনশন। এবং তারপরে এসে আমরা 2 ডাইমেনশনে কিন্তু প্রাস এবং বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করি। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাস। এবং বুঝতে পারছো ওয়ান ডাইমেনশনটা কি বললাম? কোনো বস্তু যদি একটা রেখার উপর গতিশীল থাকে, অনলি একটা রেখা, সেটা এক্স অক্ষের রেখা হতে পারে, ওয়াই অক্ষের রেখা হতে পারে। মানে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা মাইনাস ওয়াই অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ। এখন একটা বস্তু এখান থেকে যদি শুধু এই দিকে যায়, কিংবা শুধু এই দিকে যায়, কিংবা শুধু এই দিকে যায়, কিংবা শুধু এই দিকে যায়, তাহলে সেটা ওয়ান ডাইমেনশন। কিন্তু একটা বস্তু যদি শুধু এক্স অক্ষের দিকে না যেয়ে, যদি শুধু ওয়াই অক্ষের দিকে না যেয়ে যদি দুই দিকেই যেতে পারে, তার মানে এটা একমাত্র আমাদের বোধহয় ফিজিক্সেই সম্ভব যে একজন মানুষ বা একটা বস্তুকে একই সাথে দুই দিকে গতিশীল করা সম্ভব। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আজকে দুপুরবেলা তোমার একজনের বাসায় দাওয়াত, মনে করো তোমার মামার বাসায় দাওয়াত, এবং একই সাথে ওই দুপুরবেলাতেই আবার তোমার খালাও তোমাকে দাওয়াত দিল। এখন এই মামার বাসার দাওয়াত, খালার বাসার দাওয়াত, 2টা দাওয়াতই হচ্ছে তোমার দুপুরবেলা। এখন তোমার পক্ষে কি সম্ভব একসাথে 2 জায়গায় দাওয়াত খাওয়া? তো এটা আসলে ফিজিক্সের লজিক দিয়ে সম্ভব। তো দেখো 2 ডাইমেনশনাল মোশনে কেমন হয়। আমি যদি বলি একটা মানুষ হেঁটে সামনের দিকে যাচ্ছে, তাহলে সেটা কত ডাইমেনশন? 1 ডাইমেনশন। আমরা যদি বলি একজন মানুষ দড়ি বেয়ে এইভাবে উপরে উঠছে, বিয়ার গিলসের মতো উপরের দিকে উঠছে, তাহলে সেটা কত ডাইমেনশন? 1 ডাইমেনশন। কিংবা আমরা যদি বলি একজন মানুষ ছাদ থেকে লাফ দিল, নিচে এসে পড়লো, ছাদ থেকে এইভাবে লাফ দিল, নিচে এসে পড়লো, সেটা 2 ডাইমেনশনও হতে পারে, 1 ডাইমেনশনও হতে পারে। তবে আমরা যদি বলি সোজা নিচে এসে পড়লো, তাহলে সেটাকে আমরা বলবো 1 ডাইমেনশন। একটা গাছ থেকে আম পড়ে গেল, সোজা নিচে এসে পড়লো, এটা 1 ডাইমেনশন। কিন্তু তুমি যদি সিঁড়ি দিয়ে ওঠো, তখন কি হয় বলো তো? তুমি মনে করো একটা সিঁড়ি দিয়ে উঠছো, সিঁড়িটা এরকম এরকম সিঁড়ি। এখন তুমি এখান থেকে এখানে ধাপ দিবা, এখান থেকে ধাপ, এভাবে তুমি ধাপ দিতে দিতে উঠবা, এই ধাপ 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 করে তুমি উঠবা। এখন আমি যদি বলি যে 1 নম্বর ধাপ থেকে তুমি এই ধাপে চলে আসছো, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা 4 নম্বর ধাপ, তুমি 1 নম্বর ধাপ থেকে এইভাবে উঠে এখানে আসছো, তাহলে তুমি ছিলা এখানে, তুমি এখানে ছিলা, তুমি চলে আসলা এখানে। তাহলে আমি যদি বলি যে এইটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে তুমি যখন এখানে আসো, তখন আমি কি বলতে পারি? তখন আমি বলতে পারি যে 1 নম্বর ধাপ থেকে সিঁড়ি দিয়ে উঠে এখানে আসার কারণে তুমি সামনের দিকে, মানে এক্স অক্ষ বরাবর এতটুকু এক্স অক্ষ বরাবর আসছো, আর ভূমি থেকে তুমি দেখো ওয়াই অক্ষর দিকে, মানে এই দিকে তুমি এইটুকু গেছো। তার মানে তুমি 1 নম্বর ধাপ থেকে সিঁড়ি দিয়ে উঠে যখন এখানে আসলে, এর অর্থ হচ্ছে তুমি সামনের দিকে গেছো এক্স পরিমাণ এবং ওপর দিকে গেছো ওয়াই পরিমাণ। তাহলে এখানে তোমার স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। সামনের দিকে এক্স পরিমাণ গেছো, উপরের দিকে ওয়াই পরিমাণ গেছো। আমি যদি বলি এটা এক্স মিটার এবং এটা ওয়াই মিটার, তাহলে এটা স্থানাঙ্ক হবে এক্স মিটার ওয়াই মিটার। তাহলে দেখো তোমার অবস্থান নির্ণয় করতে, বা তোমার এখানে সরণ কয় দিকে হয়েছে? 2 দিকে না? তাহলে তুমি একটা তলের উপর গতিশীল না? এক্স ওয়াই তলের উপর গতিশীল না? এক্স ওয়াই তলের উপর গতিশীল। তো কোনো তলে যখন একটা বস্তু গতিশীল হয়, একটা রেখা বরাবর গতিশীল না হয়ে যখন কোনো তলের উপর একটা বস্তু গতিশীল হয়, তখন সেই বস্তুটাকে আমরা বলি 2 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশনাল মোশনটা হচ্ছে মোশন ইন এ প্লেন। তল, প্লেন মানে তল, তার মানে 2 ডাইমেনশনাল মোশন মানে একটা তলে গতিশীল হওয়া।
এবং সেই তলটা গঠন হচ্ছে দুইটা অক্ষের সাহায্যে, মনে করো একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এবং প্রাসের ক্ষেত্রে আমাদের এই এক্স অক্ষটা হবে ভূমি বরাবর, ভূমিটা হচ্ছে এক্স অক্ষ আর উচ্চতাটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি ভূমির যেদিকেই যাব, আমি যদি এইদিকে ভূমি বলি তাহলে এটা এক্স অক্ষ, ওপরের দিকে ওয়াই অক্ষ। আমি যদি এটা বলি এক্স অক্ষ, তাহলে এর সাথে লম্বভাবে ওপরের দিকে হবে ওয়াই অক্ষ। ওকে, তাহলে ভূমিটা হচ্ছে এক্স অক্ষ, বস্তুটা যেদিকেই যাক ওই বস্তু যে বরাবর যাবে সেই বরাবর নিচের অক্ষটা এক্স অক্ষ, আর উচ্চতার অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রাসের আলোচনা এখন চলে যাই। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে প্রাস মানে হচ্ছে 2 ডাইমেনশন, আর 2 ডাইমেনশন মানে হচ্ছে একটা প্লেনে গতিশীল। তাহলে দেখো, এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, এখান থেকে একটা বস্তু যদি এক্স অক্ষে গতিশীল হয় সেটা হবে 1 ডাইমেনশন, সোজা যদি গতিশীল হয়। যদি সোজা উপরের দিকে গতিশীল হয় সেটাও হবে 1 ডাইমেনশন। কিন্তু যদি তির্যকভাবে গতিশীল করা হয়, এই দিকে নিক্ষেপ করা হয়, মনে করো ভি নট বেগে আমি এই দিকে নিক্ষেপ করলাম, তো এটা তো সোজা এইভাবে যেতে থাকবে না, ভূমির টানে পৃথিবীর টানে এটার ডিরেকশন হবে এই রকম। তাহলে এই যে গতিটা দেখছো সোজা সামনের দিকে বা সোজা উপরের দিকে নিক্ষেপ করার কারণে কিন্তু প্রাস হচ্ছে না, তির্যকভাবে এই যে তুমি থিটা মনে করো এক্স অক্ষ সাথে তুমি একটা থিটা নট কোণে নিক্ষেপ করছো, তার মানে এইটাকে বলে তির্যকভাবে নিক্ষেপ করা। কিভাবে নিক্ষেপ করা? তির্যকভাবে নিক্ষেপ করা। তো এই তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ, এই যে এই গতিটা, এটাই হচ্ছে প্রাস। তাহলে প্রাসের সঙ্গে আমরা লিখতে পারি তির্যকভাবে নিক্ষিপ্ত, তির্যকভাবে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বস্তুর গতিকে প্রাস বলে। তির্যকভাবে নিক্ষেপ করতে হবে, সোজা ওপরে না, আবার সোজা সামনের দিকেও না, তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিকে আমরা প্রাস বলবো। তবে নিক্ষেপটা করা হচ্ছে কোথায়? শূন্যে। তাহলে শূন্যে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিকে আমরা বলবো প্রাস। এবং প্রাসের গতিপথ কত ডাইমেনশন? প্রাসের গতিপথ 2 ডাইমেনশন। কেন 2 ডাইমেনশন? একটা বস্তুকে তুমি এখান থেকে নিক্ষেপ করলে, বস্তুটা কিছুক্ষণ পর মনে করো এখানে আসলো, তাহলে এই বস্তুর অবস্থান তুমি কিভাবে নির্ণয় করবা? আমরা বলবো যে বস্তুর সামনের দিকে এক্স পরিমাণ গেছে এতটুকু, আর ওপরের দিকে ওয়াই পরিমাণ গেছে, তার মানে এই বস্তুর অবস্থান নির্ণয় করতে আমার দুইটা অক্ষ লাগবে। মানে বস্তুর সরণ হয়েছে একই সাথে দুই দিকে, এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে। তাহলে বস্তু এখানে থাকা মানে আমরা বলতে পারবো যে বস্তুটা এক্স দূরে ওয়াই উচ্চতায় আছে। তাহলে দেখো, এই বস্তুর অবস্থান নির্ণয় করতে আমাকে বলতে হচ্ছে যে বস্তুটা এক্স দূরে ওয়াই উচ্চতায় আছে, দুইটা সরণ ব্যবহার করতে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে 2 ডাইমেনশন। কিন্তু একটা বস্তু শুধু এখান থেকে এখানে আসতো, তাহলে আমি বলতাম যে বস্তুটা এখান থেকে এখানে আসছে মানে বস্তুটা এক্স দূরে আসে। আর বস্তু যদি এখান থেকে এখানে আসতো তাহলে আমি বলতাম বস্তুটা ওয়াই নিচে আসে। একটা দিয়েই কিন্তু বলবো, একটা সরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু প্রাসের ক্ষেত্রে দুইটা সরণ ইউজ করতে হচ্ছে, এই জন্য প্রাস হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। একজন প্রশ্ন করছো 2 ডাইমেনশনাল মোশন হলো কিন্তু 3 ডাইমেনশনাল হলো না কেন? এইটার একটা সুন্দর উত্তর আছে। আসলে কিন্তু এই গতিটা আসলেই 3 ডাইমেনশনাল, কারণ ভূমি একটা তল, সেটা কিন্তু দুইটা অক্ষ, আর ওপরের দিকে একটা অক্ষ, তাহলে অক্ষ কিন্তু 3টা। কিন্তু ওই যে আমি বললাম যে বস্তুটাকে তুমি যেদিকেই নিক্ষেপ করবা, তুমি যদি বস্তুটাকে এখানে এইভাবে পূর্ব দিকে নিক্ষেপ করো, তাহলে পূর্ব দিক বরাবর একটা রেখা টানলে এটা হবে এক্স অক্ষ এবং এই উচ্চতাটা হবে ওয়াই অক্ষ। কিন্তু ভূমির তো আমরা ভূমি থেকে তো আমরা একটা অক্ষ নিচ্ছি, ভূমি যেটা সেটা থেকে আমরা একটা অক্ষ নিই, মানে আমাদের তলটা কিন্তু এরকম না, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের এই তলে আমরা কাজ করছি না, আমাদের বস্তুটা এরকম একটা তলে গতিশীল। আমি যখন এখান থেকে একটা বস্তুকে নিই, এটা মনে করো মূল বিন্দু,
মনে করো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমি যদি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি এইভাবে, তাহলে দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তার মানে বস্তুটা উপরের দিকে যাচ্ছে এইভাবে। তাহলে এই যে নিচে বরাবর যে অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা একটা প্লেন, এই প্লেনে গতিশীল। এখানে একটা প্লেন ধরে নেওয়া হচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে যে কেন বস্তুর সরণ দুইটা হচ্ছে, কেন বস্তুর সরণ দুইটা হচ্ছে। এখন বলো তো সরণের কারণ কি? সরণের কারণ কি বলো? সরণের কারণ হচ্ছে বেগ, আর বেগের কারণ কি? বল। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভিতরে বেগ সৃষ্টি হয়, আর কোনো বস্তুর বেগ সৃষ্টি হলে সেই বস্তুর ভিতরে সরণ হয়। তার মানে সরণ হয় কেন? বস্তুর ভিতরে বেগ থাকলে। বেগ যদি শূন্য হয়, আমি একটা বিশাল একটা ভারী বস্তুর উপর বল প্রয়োগ করলাম, কিন্তু এই বস্তুর ভিতরে কোনো বেগ সৃষ্টি হলো না, তার মানে এই বস্তুর কিন্তু সরণও সৃষ্টি হবে না। তার মানে বল প্রয়োগ করলেই কোনো বস্তুর সরণ সৃষ্টি হয় না। বল প্রয়োগ করার কারণে যদি বেগ সৃষ্টি হয়, তাহলে বেগের ফলে কিন্তু সরণ সৃষ্টি হবে। ওকে, এখন দেখো সরণের কারণ হচ্ছে বেগ। আমরা যেহেতু বল নিয়ে আলোচনা করব না, অর্থাৎ বেগের কারণ আমাদের আলোচনা করতে হবে না। সরণের কারণ কি? বেগ। তাহলে একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যখন গতিশীল হয়, তখন সেই বস্তুর ভিতরে সরণ থাকে। এখানে একটা জিনিস দেখো, আমরা বেগের সূত্র কি জানি? এস সমান কি? ভিটি, এটা সমবেগের সূত্র। আর এস সমান কি? ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে একটা জিনিস দেখো, এটা সমবেগের সূত্র, এটা ত্বরণের সূত্র, কিন্তু এখানে এস এর দিক কোন দিকে বলো তো? এখানে এস এর দিক কি? এস এর দিক কিন্তু ভি এর দিকে। তাহলে ভি ভেক্টর রাশি, এস ভেক্টর রাশি, এই ভি যেদিকে ক্রিয়া করছে, এই ভিটা যেদিকে ক্রিয়া করবে, এই ভি যদি পশ্চিম দিকে ক্রিয়া করে তাহলে সরণও পশ্চিম দিকে হবে। এই বেগ যদি উত্তর দিকে ক্রিয়া করে তাহলে এই এসও উত্তর দিকে হবে। এই বেগ যদি এক্স অক্ষের দিকে ক্রিয়া করে তাহলে এই সরণও এক্স অক্ষের দিকে ক্রিয়া করবে। এই বেগ যদি ওয়াই অক্ষের দিকে ক্রিয়া করে তাহলে এই সরণও ওয়াই অক্ষের দিকে ক্রিয়া করবে। এবং এখানে দেখো এই যে এসের ডিরেকশান, এটা কিন্তু সামনের দিকেও ক্রিয়া করতে পারে, পেছন দিকেও ক্রিয়া করতে পারে, ওপরের দিকেও ক্রিয়া করতে পারে, নিচেও ক্রিয়া করতে পারে, কারণ এটার ধনাত্মক ঋণাত্মক আছে। এটা দেখো এই ভি নট যেদিকে ক্রিয়া করবে, এখানে কিন্তু এস, এখানে কিন্তু এস এর দিক ভি নটের দিকে। এর মানে কি? এই ভি নট যেদিকে ক্রিয়া করবে এস কিন্তু সেই দিকেই ক্রিয়া করবে। এই ভি নট যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে এস ঊর্ধ্বমুখী হবে। এই ভি যদি আনুভূমিক দিকে থাকে তাহলে এসটাও আনুভূমিক দিকে থাকবে। তাহলে এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে কোনো বস্তু সেই দিকেই গতিশীল হয় বস্তুটার বেগ যেদিকে ক্রিয়া করে। তাহলে আনুভূমিক দিকে যদি বেগ ক্রিয়া করে তাহলে একটা বস্তু আনুভূমিক দিকে গতিশীল হবে। একটা বস্তু যদি উলম্ব দিকে ক্রিয়া করে, বস্তুর বেগ যদি উলম্ব দিকে ক্রিয়া করে তাহলে বস্তুর সরণও উলম্ব দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এইবার দেখো আমরা একদম প্রাসে যাব, তার আগে আমরা একটা চিত্র আঁকি। এখানে দেখো এটাকে আমি বললাম এক্স অক্ষ, এটাকে আমি বললাম ওয়াই অক্ষ। তোমাদের দেখতে সমস্যা হলে বা কিছু হলে একটু কমেন্ট করো, যদিও আমি কমেন্ট একটু কম দেখছি, একটু কমেন্ট দেখি। আচ্ছা, অনেকেই ক্লাস দেখছো, সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখো, আমি এটা একটু বুঝাই। হ্যাঁ, কমেন্ট বেশি পড়তে গেলে ক্লাসের সময় নষ্ট হবে। দেখো এটা মনে করো মূল বিন্দু, মূল বিন্দুকে আমি ধরে নিচ্ছি 0 0। মূল বিন্দু যে সবসময় 0 0 হবে তা না, কিন্তু আমি ধরে নিলাম যে মূল বিন্দু 0 0। তার মানে এই জায়গাটা হচ্ছে ভূমির একটা জায়গা, ভূমি মাটির উপর একটা জায়গা। এখন এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে, যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটা এইভাবে এসে আবার এখানে মাটিতেই পড়বে, তাই না?
এখন আমি যদি বলি যে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে এই দিকে, এই বেগের দিক হয় সবসময় স্পর্শক বরাবর ভি নট, এবং এই কোণের মানটা হচ্ছে থিটা নট। তাহলে এই বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে? আদি বেগ কত? ভি নট। কত কোণে নিক্ষেপ করা হয়েছে? আদি নিক্ষিপ্ত কোণ থিটা নট। তাহলে ভি নট হচ্ছে আদি বেগ বা নিক্ষিপ্ত বেগ, আর থিটা নট হচ্ছে আদি কোণ বলতে পারো, বা একবারে যে বলো আদি নিক্ষিপ্ত কোণ, বা শুধু নিক্ষিপ্ত কোণ বললেও হয়, শুধু নিক্ষিপ্ত কোণ। থিটা নট হচ্ছে নিক্ষিপ্ত কোণ বা আদি কোণ। তো আদি কোণ বলছি কেন? তাহলে কি শেষ কোণ বলে অবশ্যই কিছু একটা আছে। শেষ কোণটা কেমন পরে বলছি। তাহলে এখান থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম। এখন মনে করো যে বস্তুটা টি সেকেন্ড ধরে যাচ্ছে, আমরা একটা নির্দিষ্ট সময় নেব। টি সেকেন্ডে বস্তু যে কোনো জায়গায় থাকতে পারে, এইসব যে কোনো জায়গায় থাকতে পারে, এই দাগের ওপর যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমি যদি ধরে নেই যে টি সেকেন্ড পর বস্তু এই জায়গায় আছে, এই বিন্দুটার নাম পি বিন্দু। তাহলে টি সেকেন্ড পর বস্তুটি টি সেকেন্ড পর বস্তুটি পি বিন্দুতে আছে। এবং দেখো পি বিন্দুতে থাকা মানে কি, আমি এর আগেও বলছি, পি বিন্দুতে থাকা মানে বস্তুটা সামনের দিকে গেছে এক্স পরিমাণ এবং ওপরের দিকে গেছে ওয়াই পরিমাণ। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। তাহলে পি বিন্দুর অবস্থান কোথায়? এক্স মিটার দূরে ওয়াই উচ্চতায় পি বিন্দুর অবস্থান, এবং এটা যে কোনো সময় পর। তার মানে পি বিন্দু এখানেও হতে পারে। যদি এখানে হতো পি বিন্দু, তাহলে আমার এতটুকু হতো এক্স আর এতটুকু হচ্ছে ওয়াই। ওকে, এবং দেখো পি বিন্দুতে কিন্তু বস্তুর একটা বেগ আছে, সেই বেগটার ডিরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর এই দিকে। এটা কিন্তু শেষ বেগ। তাহলে ভিটা হচ্ছে শেষ বেগ। এবং আমি যদি এটার এক্স অক্ষের সমান্তরাল এখানে একটা এক্স অক্ষ চিন্তা করি, এই কোণটা হচ্ছে বস্তুর শেষ কোণ। তাহলে বস্তুটাকে আমি নিক্ষেপ করছিলাম কত বেগে? ভি নট বেগে। আর কত কোণে? থিটা নট কোণে। কিন্তু টি সেকেন্ড পরে বস্তুর বেগ চেঞ্জ হয়ে কত হয়েছে? ভি। তার মানে ভিটা শেষ বেগ। তো টি সেকেন্ড পরে বস্তুর কোণ চেঞ্জ হয়ে কত হয়েছে? থিটা। এই থিটা হচ্ছে বস্তুর শেষ কোণ, মানে টি সেকেন্ড পরে বস্তুর বেগের দিক। তাহলে আমি কিন্তু এই থিটাকে বলবো টি সেকেন্ড পর বস্তুর বেগের দিক। ওকে, এখন এইটা আমরা এইটুকু বুঝলাম। তোমরা সবাই এই প্রাস বুঝতে গেলে একটা টপিক ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ। আমরা যদি বলি এটা এ ভেক্টর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং কোণটা আছে এক্স অক্ষের সাথে থিটা কোণ, তাহলে তোমরা সবাই জানো যে লম্ব উপাংশে এই ভেক্টর এক্স অক্ষের দিকে একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ থাকবে। এই দুইটা উপাংশ পরস্পর 90 ডিগ্রি কোণের জন্য এটাকে লম্ব উপাংশ বলে। এবং সবাই জানো যে এক্স অক্ষের উপাংশ যদি বলি এ এক্স, সেটা হয় এ কস থিটা, আর ওয়াই অক্ষের উপাংশ হয় এ ওয়াই সমান এ সাইন থিটা। তার মানে যে কোনো ভেক্টর যদি কোনো অক্ষের সাথে কোণ উৎপন্ন করে থাকে, তখন সেই ভেক্টর দুইটা উপাংশে বিভাজিত হয়। একটাকে বলে আনুভূমিক উপাংশ, একটাকে বলে উলম্ব উপাংশ। যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করে থাকে সেটাই আনুভূমিক, আর যে অক্ষের সাথে কোণটা দেওয়া থাকে না সেটা উলম্ব। কারণ আমাদের অনেকের মাথাতেই কাজ করে আনুভূমিক মানেই বোধহয় এরকম আর উলম্ব মানেই বোধহয় এরকম। আসলে তা না। আসলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এ ভেক্টর। যদি এইটা থিটা দেওয়া থাকে তোমার, তাহলে এটা হচ্ছে এখন উলম্ব উপাংশ এ এক্স, তাহলে হবে এটা হবে এ সাইন থিটা, আর এইদিকে এ ওয়াই সমান হবে এ কস থিটা। তাহলে যে অক্ষের সাথে কোণ দেওয়া থাকবে সেই অক্ষের উপাংশে তুমি কস থিটা দিয়ে লিখবা, ভেক্টরের মান ইন্টু কস থিটা, আর উলম্ব উপাংশ লিখবা ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। তাহলে আমার কথা হচ্ছে যে দেখো এক্স অক্ষের সাথে একটা বস্তুকে যে থিটা নট কোণে নিক্ষেপ করা হলো, সেই বস্তুর বেগ কত? ভি নট না? তাহলে ভি নট এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে আসে না থিটা নট? তাহলে এই যে ভি নট দুটি উপাংশে
ভি নট দুটি উপাংশে বিভাজিত হবে। একটাকে যদি আমি বলি এক্স অক্ষের উপাংশ, তাহলে সেটাকে আমি বলবো ভি এক্স নট। এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ আদিবেগের, এটা হবে ভি নট কস থিটা নট। এই উপাংশ, এটা বেগের একটা উপাংশ, বেগই তো নাকি, উপাংশ মানে অংশ, তাহলে বেগের একটা অংশ সে বেগই। তাহলে এই ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট, এটা কোন অক্ষের দিকে? এটা কিন্তু এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে, এক্স অক্ষ বরাবর। আর ভি ওয়াই নটটা কি হবে? ওয়াই অক্ষের উপাংশ কি হবে? ভি নট সাইন থিটা নট, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখন বলো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমাদের বস্তুর আদিবেগ কত? ভি নট, কিন্তু সেই আদিবেগ কয়টা উপাংশে ভাগ হলো? ভি এক্স নট ভি ওয়াই নট। তাহলে এখন আমাদের কাছে আদিবেগ কয়টা আছে? এখন কিন্তু আমাদের কাছে আদিবেগ আছে দুইটা, একটা এক্স অক্ষের আদিবেগ ভি এক্স নট, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি ওয়াই নট। তাহলে একটা বস্তুর যদি দুইটা আদিবেগ থাকে, তাহলে সেই বস্তু কয় দিকে যাবে? এক্স অক্ষ বরাবর আদিবেগ নিয়ে বস্তু এক্স অক্ষের দিকে যাওয়া শুরু করবে, এবং ওয়াই অক্ষ বরাবর আদিবেগ নিয়ে বস্তু ওয়াই অক্ষের দিকে যাওয়া শুরু করবে, এবং এর ফলে কি হবে? বস্তু আসলে এই লব্ধি বরাবর চলে যাবে, বুঝছো? তাইলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। তাহলে দুইটা আদিবেগ আমি পেলাম। এখন দেখো, একটু ত্বরণ নিয়ে আলোচনা করব। এখানে যে বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হয়েছে, একটা বস্তুকে তুমি যেভাবেই নিক্ষেপ করো না কেন, যদি ত্বরণ নিয়ে একটু আলোচনা করি, একটা বস্তুকে, এটা বস্তু, এটাকে তুমি যেভাবেই নিক্ষেপ করো না কেন, এইটার অভিকর্ষ ত্বরণ কিন্তু ক্রিয়া করবে নিচের দিকে জি। কিন্তু এইটা কিন্তু এক্স অক্ষ আর এটা কিন্তু ওয়াই অক্ষ। তাহলে দেখো এই জি ভেক্টর, এই জি, এটা যে একটা ত্বরণও তো ভেক্টর রাশি, তাই না? তাহলে জি এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে বলো তো? 90। আর ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে বলো তো? 180। তো কোনো ভেক্টর যে অক্ষের সাথে কোণ উৎপন্ন করে সেই অক্ষ বরাবর উপাংশ হয় কস থিটা দিয়ে। তাহলে দেখো এখানে এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ কত বলো তো? এক্স অক্ষ বরাবর জি এর উপাংশ হচ্ছে এ এক্স। তাহলে এ এক্স সমান কি হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ দেখো কোনটা কত? 90। তাহলে এটা হবে জি কস 90, কত হবে? 0। তার মানে এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? 0। তার মানে এক্স অক্ষ বরাবর বস্তু কোনো ত্বরণ নাই। এখন যদি বলি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত বলো? এটা হওয়ার কথা জি সাইন, যেহেতু নিচের দিকে এই 90টা -90 নেওয়ার কথা, কিন্তু আমরা যদি কস দিয়ে করি, দেখো ওয়াই অক্ষের সাথে কোনটা কত? 180। তাহলে আমরা যদি কস দিয়ে করি, তাহলে কোণের মান লিখবো 180। তাহলে কি হবে? মাইনাস জি। তার মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? মাইনাস জি। ওকে, এবার দেখো আমরা অনেক সূত্র পেয়ে যাবো এখান থেকে। তাহলে একটা জিনিস মনে রাখবা, বস্তুর এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি। আমরা কি কি পেলাম? আমরা পেলাম এক্স অক্ষ বরাবর আদিবেগ ভি এক্স নট ইকুয়াল ভি নট কস থিটা নট, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্স সমান কত? 0। আবার আমরা কি পেলাম? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি ওয়াই নট ইকুয়াল ভি নট সাইন থিটা নট, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত পেলাম? এ ওয়াই সমান মাইনাস জি। এখন বলো, এক্স অক্ষ বরাবর একটা আদিবেগ আছে, একটা ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা আদিবেগ আছে, একটা ত্বরণ আছে, তাহলে শেষ বেগ কয়টা থাকবে? এই যে শেষ বেগ ভি, এই যে থিটা কোণে আছে, তাহলে এই শেষ বেগের একটা উপাংশ থাকবে না এদিকে ভি এক্স, আর একটা উপাংশ এদিকে থাকবে না ভি ওয়াই। তাহলে শেষ বেগের উপাংশও কিন্তু হবে
এই দেখো, তাহলে শেষ বেগের দুটো উপাংশ থাকবে, একটা ভিএক্স একটা ভিওয়াই। এবার দেখো টি সেকেন্ড পর নর্মালি আমরা বেগের সূত্র কি জানি, ভি সমান ভি নট প্লাস এটি। ভালো করে বুঝবা, এটা হচ্ছে আমাদের টি সময় পর বেগের সূত্র। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের কাছে আদিবেগ কয়টা? দুইটা, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। আমাদের কাছে এই ত্বরণ কয়টা আছে? এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের কাছে শেষ বেগ কয়টা থাকবে? দুইটা, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা যদি বলি এক্স অক্ষ বরাবর শেষ বেগ, তাহলে নর্মালি তো শেষ বেগ ভি, কিন্তু এক্স অক্ষ বরাবর মানে তো ভি এক্স। তাহলে আমি যদি শেষ বেগের এক্স অক্ষের উপাংশ নেই, তাহলে আদি বেগের কোন উপাংশ নিব? এক্স অক্ষেরটাই নিব। ত্বরণের কোন উপাংশটা নিব? এক্স অক্ষেরটাই নিব। তাহলে আমার এক্স অক্ষ বরাবর শেষ বেগের ইকুয়েশন হবে ভি এক্স ইকুয়াল ভি এক্স নট প্লাস এ এক্স টি। এখন ভি এক্স নটের মান কত? ভি নট কস থিটা নট। আর এ এক্স এর মান কত? 0। তার মানে 0 লেখার দরকার নাই। একটা মজার ব্যাপার দেখো, এক্স অক্ষ বরাবর আদি বেগের মান যা ভি নট কস থিটা নট, এক্স অক্ষ বরাবর শেষ বেগের মানও তাই ভি নট কস থিটা নট। কারণ এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই, আর ত্বরণ শূন্য হলে বস্তু কিভাবে যায়? সমবেগে যায়। তার মানে এক্স অক্ষ বরাবর বস্তু কিভাবে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর বস্তু সমবেগে যাচ্ছে। এবং এই যে এক্স অক্ষ বরাবর আদি বেগ এবং শেষ বেগ বস্তুটাকে কোন দিক টেনে নিয়ে যাচ্ছে বলো তো? এক্স অক্ষের দিকে, এই দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি বলি ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, তাহলে ভি এর জায়গায় কি লিখবা? অবশ্যই তোমরা বুঝতে পারছো ভি ওয়াই লিখতে হবে। তাহলে ভি নট হবে ওয়াই অক্ষের উপাংশ, তাহলে ভি ওয়াই নট, এ হবে এ ওয়াই টি। তাহলে দেখো ভি ওয়াই নট মানে কি? ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। আর এ ওয়াই এর মান মাইনাস জি, তাহলে মাইনাস জিটি। তাহলে এইটা হচ্ছে তোমার ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আদি বেগ, এক্স অক্ষ বরাবর ত্বরণ, এক্স অক্ষ বরাবর শেষ বেগ। ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। তাহলে প্রত্যেকটা রাশি আমরা দুইটা করে পাইছি। তাহলে সরণ কয়টা হবে? তোমার কাছে দুইটা আদি বেগ আছে, দুইটা ত্বরণ আছে, দুইটা শেষ বেগ আছে, তাহলে তুমি দুইটা সরণ পাবা। তাহলে এক্স অক্ষের আদি বেগ, এক্স অক্ষের ত্বরণ, এক্স অক্ষের শেষ বেগ দিয়ে তুমি এক্স অক্ষের সরণ পাবা, এইটুকু। আর ওয়াই অক্ষের আদি বেগ, ওয়াই অক্ষের শেষ বেগ এবং ওয়াই অক্ষের ত্বরণ দিয়ে তুমি ওয়াই অক্ষের সরণ পাবা ওয়াই। তাহলে এই দুটো আমাদের বের করতে হবে। তার আগে একটা জিনিস দেখো, তাহলে টি সময় পর বেগের মান কি হবে? বেগের মান ও দিক। তার মানে এই যে টি সময় পর বস্তু এখানে ছিল, আমরা কিন্তু ভি এক্স বের করছি এটা, আর ভি ওয়াই বের করছি এইটা, কিন্তু এই যে ভি এর মানটা কত আর এই থিটাটা কত? তাহলে ভি হচ্ছে বেগের মান, এটা হচ্ছে ভি, আর বেগ শেষ বেগের দিক হচ্ছে এই থিটা, এই থিটা। এই দুটো তুমি কিভাবে বের করবা? দেখো ভি এক্স, এখানে দেখো এটা কিন্তু ভি এক্স, এটা কিন্তু ভি ওয়াই, এটা না, এই যে ভি এক্স আর ভি ওয়াই, তাহলে এটা কি? এটা কিন্তু ভি, এইটা হচ্ছে তোমার থিটা। তাহলে এই ভি তুমি কিভাবে বের করবা? এই ভি ওয়াইটাকে তুমি কিন্তু রিপ্লেস করে এখানে আনতে পারো, ডিরেকশন এবং মান ঠিক রেখে এখানে যদি নিয়ে আসো ভি ওয়াই, তাহলে এই ভিটা কিন্তু অতিভুজ। তাহলে বেগের মান হবে ভি ইকুয়াল অতিভুজ যেহেতু, তাহলে ভূমি ভি এক্সের উপর স্কোয়ার, লম্ব হচ্ছে ভি ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে ভি এক্সের মান কত হবে? এটা ভি নট কস থিটা নট এর উপরে স্কোয়ার প্লাস ভি ওয়াইয়ের মান হবে এটা ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি স্কোয়ার।
এইটা কিসের মান? এটা বেগের মান। এটা হচ্ছে টি সেকেন্ড পর বেগের মান। তুমি একটা বস্তুকে এইভাবে তির্যকভাবে নিক্ষেপ করলা, টি সেকেন্ড পর সেই বস্তুর বেগের মান কত হবে, এটা হচ্ছে সেই ভি। এটা কিন্তু খুব প্রয়োজনীয়। এখন যদি আমি বলি টি সেকেন্ড পর বেগের দিকটা কোন দিক হবে, তাহলে আমাকে এই থিটা বের করতে হবে। দেখো আমি নিক্ষেপ করছিলাম এই দিকে, কিন্তু বস্তু এখানে যাচ্ছে এই দিকে, এখানে এসে বস্তুর ডিরেকশন হবে এই দিকে, এখানে এসে বস্তুর ডিরেকশন হবে এই দিকে। তার মানে এই থিটা নটের মান কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে বস্তুর ডিরেকশন এই দিকে হতো, এখানে এটা হতো থিটা। তাহলে দেখো এই দিক হচ্ছে এই থিটা বের করতে হবে। তাহলে কি করবা, এখানে থিটার মান কি হবে? তুমি যদি বলো বেগের দিক থিটা, আমরা যদি বলি ট্যান থিটা, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে হয়ে গেল থিটা সমান বের করে ফেলবা ট্যান ইনভার্স ভি ওয়াইয়ের মান ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি বাই ভি নট কস, এই যে ভি এক্স আর ভি ওয়াইয়ের মানটা বসালাম, তোমরা নিশ্চয়ই খাতায় লিখছো এটা। তাহলে টি সেকেন্ড পর বেগের মান বের করতে হবে, তাহলে এই সূত্রে মান বসাতে হবে। আর টি সেকেন্ড পর বেগের দিক বের করতে হবে, সেটা এই সূত্র বসাতে হবে। তাহলে দেখো বেগের মান আর বেগের দিক দুটা বের করার জন্যই কিন্তু শেষ বেগের দুটো উপাংশ লাগছে, ভি এক্স আর ভি ওয়াই। আচ্ছা, বোর্ডের উপরে অনেক লেখা হয়ে গেছে, একটু ফ্রেশ করে আঁকি এবার। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা এইভাবে নিক্ষেপ করছিলাম। এটা ছিল আদিবেগ, এটা ছিল কোণ। টি সেকেন্ড পর আমি পি বিন্দুতে ছিলাম, এইটুকুকে আমি বলছি এক্স, এইটুকুকে আমি বলছি ওয়াই। এখন দেখো এক্স অক্ষ বরাবর ভি এক্স নট আদিবেগ, এগুলো আমরা বের করছি, কিন্তু ভি নট কস থিটা নট, এ এক্সের মান 0, আর শেষ বেগ হচ্ছে ভি এক্স ভি নট কস থিটা নট। ওয়াই অক্ষ বরাবর আমরা কি কি পাইছি? আদিবেগ এটা ভি নট সাইন থিটা নট, ত্বরণ 0, আর ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। আর টি সেকেন্ড পর বেগের মান ও দিক ভি ও থিটার দুইটা সূত্র কিন্তু আমরা পাইছি একটু আগে। এটা এখানে লেখার দরকার আছে, আমি তো একটু আগে লিখে দিলাম, তাই না? এবার দেখো এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগ আছে, ত্বরণ আছে, এটা আদিবেগ, এটা ত্বরণ, এটা শেষ বেগ, এটাও আদিবেগ ত্বরণ শেষ বেগ। এখন আমি যদি বলি সরণ, তাহলে সরণ কয়টা? দেখো সরণ এস সমান আমরা কি জানি? ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। সরণ বের হয়ে গেলেই কিন্তু আমরা অঙ্কে যেতে পারবো, ঠিক আছে? তাহলে এস সমান ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্স অক্ষ বরাবর টি সময়ে উপাংশের পরিবর্তন কেন এ এক্স হলো না? বুঝলাম না প্রশ্নটা। কিসের পরিবর্তন? উপাংশের পরিবর্তন মানে কার উপাংশ? এক্স তো লিখলাম, এক্স সমান 0। ত্বরণের পরিবর্তন হলো না কারণ এটা নিচের দিকে জি ছিল, এক্স অক্ষের সাথে কোণ ছিল 90, তাহলে জি তো টোটালি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করছে, এক্স অক্ষ বরাবর ত্বরণের কোনো উপাংশ থাকবে না, এই জন্য এক্স সমান 0 হয়েছিল। এখন দেখো আমাদের সরণ কিন্তু দুইটা টি সেকেন্ডে, এক্স এটা আনুভূমিক সরণ, এটা আনুভূমিক, এটা উলম্ব সরণ। তাহলে আমরা যদি বলি আনুভূমিক সরণ, আনুভূমিক সরণ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ। এক্স অক্ষ বরাবর সরণ আমি তাহলে এস এর জায়গায় লিখবো এক্স, ভি নটের জায়গায় লিখবো আমি ভি এক্স নট, কারণ এটা এক্স অক্ষের উপাংশ, তাই আমি এক্স অক্ষে আদিবেগ বসাবো। সময় হাফ
এর জায়গায় আমি বসাবো এক্স অক্ষের ত্বরণ এক্স টি স্কোয়ার। তাহলে ভি এক্স নটের মান কত? ভি নট কস থিটা নট টি। এটা এইভাবেও লিখলে হতো। আবার যেহেতু এক্স তো জিরো, এটা সমবেগ, আসলে দেখো আদিবেগ আর শেষ বেগ একই, এর সমবেগ, বেগ ইন্টু সময়। এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ। এবং এখান থেকে আমরা টি এর মানটা একটু বের করে রাখতে পারি, আমাদের পরে কাজে লাগবে। এক্স সমান হচ্ছে এটা ভি নট কস থিটা নট। তাহলে এটা আনুভূমিক সরণ এক্স অক্ষ বরাবর। এখন যদি আমরা বলি যে উলম্ব সরণ, উলম্ব সরণ তাহলে কি? মানে ওয়াই অক্ষ বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণ হলে কি হবে বলো? তাহলে এস এর জায়গায় আমি কি লিখব? উলম্ব সরণ কি ওয়াই ধরছি না, তাহলে ওয়াই। তার মানে টি সেকেন্ড পর বস্তু কত উঁচুতে আছে? ওয়াই। তাহলে ভি নটের জায়গায় আমি লিখব ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এবার দেখো, তাহলে ওয়াই ভি ওয়াই নটের মান কত? আদিবেগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি নট সাইন থিটা নট সাথে টি, এ ওয়াইয়ের মান মাইনাস জি, তাহলে এটা হবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে দেখো, এটা এক্স অক্ষ বরাবর সরণ, আনুভূমিক সরণ এক্স, আর এটা উলম্ব সরণ ওয়াই। এই দুটার তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে একটা বস্তুকে মূলবিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল, তো টি সেকেন্ড পর বস্তুটা আসে কোথায়? টি সেকেন্ড পর বস্তু পি বিন্দুতে আসে। পি বিন্দুতে বস্তুর বেগের মান হচ্ছে ভি, দিক হচ্ছে থিটা। তো বস্তু কত দূরে আছে? এক্স দূরে। কত উঁচুতে আছে? ওয়াই উচ্চতায়। তাহলে তোমাকে যদি বলে যে একটা বস্তুকে কোনো বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, সেখানে তোমাকে ভি নট এবং আদিবেগ এবং কোণের মানটা দেওয়া থাকলো, বললো যে মনে করো এরকম একটা বললো যে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। দেখো 30 ডিগ্রি কোণ করে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, মানে আদি কোণ কিন্তু 30 আর আদি বেগ হচ্ছে ভি নট। তার মানে তোমাকে ভি নটের মান দেওয়া হলো 40 মিটার পার সেকেন্ড, আর আদি কোণ দেওয়া হলো 30 ডিগ্রি। এখন যদি তোমাকে বলে 1 সেকেন্ড পরে বেগের মান কত, তাহলে তুমি এই ভিটা বের করবা, যেটা সূত্র আমি তোমাদের বের করে দিলাম। 1 সেকেন্ড পরে বেগ কত? এটা। যদি বলে 1 সেকেন্ড পরে বস্তুর বেগের দিক কোনটা, তাহলে থিটার মান বের করবা, যেটা আমি লিখে দিয়েছিলাম ভি ওয়াই বাই ভি এক্স দিয়ে একটা সূত্র লিখে দিলাম। যদি বলে 1 সেকেন্ড পর বস্তু কত দূরে থাকবে, কত দূরে থাকবে, তখন এই যে টি এর মান 1 সেকেন্ড বসাই দিয়ে এক্স বের করবা। এক্স হচ্ছে কত দূরে বস্তু গেল। আর যদি বলে 1 সেকেন্ড পর বস্তু কত উঁচুতে থাকবে, তখন এই যে এই সূত্রে টি এর মান বসাই দিয়ে ওয়াই এর মান বের করবা। ওয়াই হচ্ছে উচ্চতা। তার মানে একটা বস্তুর টোটাল ডেসক্রিপশন, বস্তু এখন কি অবস্থায় আছে, বস্তুর বেগ কত, বস্তুর বেগের দিক কত, বস্তু কত দূরে আছে, বস্তু কত উঁচুতে আছে, বস্তুটার একদম স্পেসিফিক বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি এই 4টা সূত্রের সাহায্যে। যে 1 সেকেন্ড পরে বেগ কত, ভি বের করব। 1 সেকেন্ড পরে বেগের দিক থিটা বের করব। বেগের মান বললে ভি বের করব, বেগের দিক বললে থিটা বের করব। 1 সেকেন্ড পর বস্তু কত দূরে আছে বললে এক্স বের করব, আর 1 সেকেন্ড পর বস্তু কত উঁচুতে আছে বললে ওয়াই বের করব। ওকে, এবং ওয়াই হচ্ছে বস্তুর টি সেকেন্ড পর বস্তু যে উঁচুতে অবস্থান করছে সেই উচ্চতাটা। এখন দেখো এখানে একটা জিনিস করা যায়, একটু জায়গা আছে এখানে। এই যে টি এর মান, এই সমীকরণটা দেখো এক্স এর সাথে টি এর সম্পর্ক, আর এই সমীকরণটা দেখো ওয়াই এর সাথে টি এর সম্পর্ক। এখন এই যে সমীকরণ থেকে আমি টি এর মানটা বের করলাম, এই টি এর মান যদি এই সমীকরণে বসাই দেই, এই টি এর মান যদি টি এর মান ওয়াই এ বসিয়ে পাই, ওয়াই মানে এই ওয়াই এর সমীকরণটা আমি যদি সমীকরণ নাম্বার দেয়নি তো, তাহলে ওয়াই এ বসে ওয়াই এর মানে বসাচ্ছি। তাহলে ওয়াই সমান কী হবে দেখো, ভি নট সাইন থিটা নট, টি এর মান এটা এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস দেখো হাফ জি
টি স্কোয়ার মানে যে এটার উপর স্কোয়ার স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তাহলে ওয়াই সমান কী হবে, সাইন থিটা বাই ট্যান থিটা, ভি নট কেটে যাবে, তাহলে এটা হবে ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এইটা হচ্ছে আমার ওয়াই এবং এক্সের সম্পর্ক। তাহলে এই সমীকরণটা নির্দেশ করছে এক্সের সাথে টি এর সম্পর্ক, ওয়াই এর সাথে টি এর সম্পর্ক, আর এটা কিন্তু ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক নির্দেশ করছে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার দেখো একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়েছিল, বস্তুটা টি সময় পর এখানে ছিল পি বিন্দুতে, মূল বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল। পি বিন্দুতে থাকা মানে বস্তুটা এখান থেকে এখানে থাকা, ওয়াই উঁচুতে থাকা, এখানে বেগের মান কত ভি, এখানে কোণ কত, বেগের দিক কত থিটা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে তোমাকে যদি বলে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো 0.5 সেকেন্ড পর, দেখো বস্তুটি কত দূরে, কত উচ্চতায়, কত বেগ নিয়ে কোন দিকে ক্রিয়া করবে, একবারে আমি 4টা অঙ্ক দিলাম। আমার কথা হচ্ছে অঙ্ক করা কিন্তু কোনো ব্যাপার না, অঙ্ক করা আর মাটি কাটা সমান কথা। সূত্র বুঝলে অঙ্ক করা শুধু মান বসানো। আমি এতক্ষণ যেটা বুঝালাম এটা যদি সবাই তোমরা বুঝতে পারো তাহলে তোমাকে ধরতে হবে যে এখানে কি বের করতে বলছে। একটা বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে মানে এটা থিটা নট, 40 মিটার পার সেকেন্ড বেগে মানে এটা ভি নট নিক্ষেপ করা হলো। তাহলে ভি নটের মান দেওয়া হলো 40, থিটা নটের মান দেওয়া হলো 30 ডিগ্রি, 0.5 সেকেন্ড পর মানে টি এর মান 0.5 সেকেন্ড পর। দেখো বলছে কত দূরে, তাহলে বলো তো কত দূরে মানে কি বের করতে হবে, কত দূরে মানে কিন্তু আমাকে বের করতে হবে। দেখো বস্তু এখানে আছে মানে এতখানি দূরে আছে মানে এক্স বের করতে হবে, তাহলে কত দূরে মানে হচ্ছে এক্স বের করতে হবে। কত উচ্চতায় মানে কি ওয়াই বের করতে হবে। কত বেগ নিয়ে মানে কি ভি বের করতে হবে। আর কোন দিকে, এই যে এই দিকে, তো এই দিকটাকে নির্দেশ করছে কোন কোণ, থিটা কোণ, তাহলে থিটা বের করতে হবে। কোথায় লিখি, আচ্ছা এখানে লিখি। তাহলে কত দূরে এক্স, তাহলে এক্সের সূত্র কি মনে রাখতে হবে, থিওরি বুঝলেও সূত্র কিন্তু মনে রাখতেই হবে, ভি নট কস থিটা নট। তাছাড়া তুমি অল্প সময় অঙ্ক সলভ করতে পারবে না। এখানে মান বসায় দাও 40 কস 30 ইন্টু 0.5। কত উচ্চতায়, ওয়াই এর সূত্র কি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু টি এর মান দিয়ে তোমাকে ওয়াই বের করতে বলছো অর্থাৎ এই সূত্র, যদি এক্স এর মান দিয়ে বের করতে বলতো তাও এক্স এর মান, তখন ওই ট্যান থিটা ইকুয়াল কি ছিল ট্যান। যারা এইসব সূত্র কোথায় থেকে লিখছি ভাবছো তারা ক্লাসের আগে আবার রিভিউ করবা। এই সূত্র কিন্তু আমরা বের করে আসছি, তাই না? এই 4টা জিনিস, এই এক্স ওয়াই ভি আর থিটা, এই 4টা জিনিস হচ্ছে ওই বস্তুর ঠিকানা, ওই বস্তুর কন্ডিশন।
যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই তোর অবস্থা কি, তুমি কি বলবা? তোমার সামাজিক অবস্থা বলতে পারো, অর্থনৈতিক অবস্থা বলতে পারো, শারীরিক অবস্থা বলতে পারো, মানসিক অবস্থা বলতে পারো। সাধারণত কাউকে যখন আমরা জিজ্ঞেস করি দোস্ত তোমার অবস্থা কি, তখন সে কি বলে? মন ভালো নাই, তার মানে মানসিক অবস্থা সমস্যা। শরীর খারাপ, তার মানে শারীরিক অবস্থা খারাপ। বা শরীর ভালো মানে শারীরিক অবস্থা ভালো। যদি বলে না দোস্ত টাকা পয়সা নাই, তার মানে অর্থনৈতিক অবস্থা। আর যদি বলে যে সামাজিক অবস্থা, মানে সামাজিকভাবে সে কতটা সম্মান পাচ্ছে বা মানুষ তাকে কতটুকু দাম দিচ্ছে সেইটা। তাহলে একটা মানুষের অবস্থান নির্ণয় করতে কিন্তু 4টা জিনিসের দরকার: সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, মানসিক অবস্থান এবং শারীরিক অবস্থা। এই 4টা অবস্থা কিন্তু আবার একটার সাথে একটা রিলেটেড। যেমন তোমার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, তখন তোমার মানসিক সমস্যা তৈরি হতে পারে। সামাজিক অবস্থার উপর অর্থনৈতিক অবস্থার একটা বিশাল প্রভাব আছে। তো আমাদের বাস্তব জীবনে যেমন এই জিনিসগুলোর মধ্যে সম্পর্ক আছে, ফিজিক্সেও কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু দেখো সম্পর্ক আছে। এক্সের সাথে ওয়াইয়ের যেমন একটা সম্পর্ক আছে, ভি এর সাথে থিটার একটা সম্পর্ক আছে। ভি যদি এখানে যদি বেগের মান লিখতাম, তখন এটা হতো থিটা, তাই না? তাহলে থিটা চেঞ্জ হয়ে যেত, ভি চেঞ্জ হলে থিটাও চেঞ্জ হচ্ছে। তাহলে ভি এর সাথে থিটা, এক্স ওয়াই এগুলো একটার সাথে আরেকটা কি সম্পর্কিত। এবং 4টা জিনিসের মানই কিন্তু ডিপেন্ড করছে এই আদিবেগ, আদি সরণ, সময় এগুলোর উপর। তাহলে আমরা প্রাস থেকে আরও অনেক কিছু বের করা বাকি আছে। প্রাসে আরও একটা ক্লাস আমাকে নিতে হবে কিন্তু। তো দেখো, আমি এখান থেকে নিক্ষেপ করলাম, আদিবেগ আমার ভি নট, কোণের মান থিটা নট। দেখো ধীরে ধীরে উচ্চতার মান বাড়ছে না? বস্তু যত এদিকে গেছে উচ্চতার মান বাড়ছে। দেখো এখানে উচ্চতা আর এখানকার উচ্চতা সমান না, বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে একটা জায়গায় যে কী হয়েছে, এই উচ্চতা, এটাকে যদি আমি বলি শীর্ষবিন্দু যদি আমি বলি, তাহলে শীর্ষবিন্দুর যে উচ্চতা, এই উচ্চতাটাকে আমি বলতে পারি এখানকার সর্বোচ্চ উচ্চতা। তারপর বস্তুর উচ্চতা আবার কমতে 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 এখানে এসে কী হয়েছে, 0 হয়েছে। এখন আমরা একটা জিনিস বের করব, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ নির্ণয় করো। সর্বোচ্চ উচ্চতায় বেগ নির্ণয় করলে আমাদের মাথায় চলে আসে সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0, কারণ পরন্ত বস্তুতে আমরা এটা পড়ছি। যখন কোনো বস্তুকে সোজা ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়, তখন সেই বস্তু উপরে উঠতে 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 যেখানে যে ওর বেগ 0 হয়, সেখানে থেকে আবার ফিরে আসে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগ 0 হয়। কিন্তু প্রাসের ক্ষেত্রে কিন্তু তা না। প্রাসের ক্ষেত্রে যদি তুমি বলো সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে পাপ হবে। কারণ বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলা মানে কিন্তু ওপরওয়ালার বিরুদ্ধে কথা বলা। কারণ বিজ্ঞান প্রকৃতির নিয়মকে ব্যাখ্যা করে, আর প্রকৃতির বিরুদ্ধে কথা বলা মানে কিন্তু ওপরওয়ালার বিরুদ্ধে কথা বলা হয়ে যায়, তাই না? তুমি যদি বলো যে মহাবিশ্বের 2টা বস্তু একে অপরকে আকর্ষণ করে না, এটা বলা মানে পাপ। কারণ মহাবিশ্বের 2টা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটা ওপরওয়ালার সৃষ্টি। তুমি যদি এর বিরুদ্ধে কথা বলো, তাহলে কিন্তু ওপরওয়ালা পাপ দিয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞান কিন্তু ভুলভাল বলা মানে কিন্তু পাপ করা, এটা মাথায় রাখবো সবাই। এখন দেখো, আমাদের শেষ বেগের 2টা উপাংশ ছিল, একটা vx ভি নট কস থিটা নট, আর একটা vy ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, vx এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। মানে কি, vx এর মানের মধ্যে সূত্রে দেখো কোনো টি নাই, তার মানে টাইমের উপর ডিপেন্ড করছে না, সবসময় এই মানটাই থাকছে। আর vy টি এর উপর ডিপেন্ড করছে। এখন আমার কথা হচ্ছে কি, দেখো vx বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, কারণ এটা x অক্ষ বরাবর। vy বস্তুকে ওপরের দিকে নিয়ে যায়। ভালো করে দেখবা, vx যেহেতু x অক্ষ বরাবর গতিশীল, তাই এটা বস্তুকে সামনের দিকে নিয়ে যায়।
ভি ওয়াই যেহেতু ওপরের দিকে গতিশীল, তাহলে এটা বস্তুকে ওপরের দিকে নিয়ে যায়। কিন্তু দেখো ভি এক্স এর মান কিন্তু কনস্ট্যান্ট, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। ভি নট এবং থিটা নট যে বেগে নিক্ষেপ করে দিয়েছিলাম, আদি বেগের মান তো সবসময় একটাই, কিন্তু ভি ওয়াই এর মান দেখো টাইমের সাথে সাথে কমে যাচ্ছে। দেখো ভি নট সাইন থিটা নট থেকে এই জিটি কি হয়ে আছে, মাইনাস হয়ে আছে। তার মানে ভি এক্স কনস্ট্যান্ট থাকলেও ভি ওয়াই কমছে, তাই কি না? ভি এক্স এর মান কনস্ট্যান্ট থাকলেও কিন্তু ভি ওয়াই কমছে। এখন এই যে এই দিকে আমার ক্রিয়া করছে ভি এক্স আর এই দিকে ক্রিয়া করছে ভি ওয়াই, তাহলে ভি ওয়াই বস্তুকে ওপরের দিকে টেনে তুলছে। এই সরণগুলো হচ্ছে ভি ওয়াই এর জন্যে, আর এই সরণগুলো হচ্ছে ধীরে ধীরে সরণ সামনের দিকে বাড়ছে ভি এক্স এর জন্যে। তাহলে ভি ওয়াই যদি ধীরে ধীরে কমতে থাকে, এই জায়গায় এসে সর্বোচ্চ উচ্চতায় এসে ভি ওয়াই কি হবে, সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই শূন্য হয়ে যাওয়ায়, যেহেতু এই ভি ওয়াই বস্তুকে উপরের দিকে নিয়ে যায় আর সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই শূন্য হয়ে যায়, তাই বস্তু আর ওপরে যেতে পারে না। তার মানে এই জায়গায় ভি ওয়াই শূন্য হয়ে যায়, তাহলে এখানে কি বেগ শূন্য হচ্ছে? এখানকার বেগ যেটা ভি, সেটা কি শূন্য নাকি শুধু ভি ওয়াই শূন্য? আমরা সবাই জানি ভি সমান এটা, কারণ ভি এক্স এক্স অক্ষের দিকে ক্রিয়া করে, ভি ওয়াই ওয়াই অক্ষের দিকে ক্রিয়া করে। 90 ডিগ্রি কোণ, তাহলে লব্ধি হবে এটা। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় কি শূন্য, তাহলে ভি সমান কি দাঁড়াচ্ছে, ভি এক্স মানে ভি নট কস থিটা নট। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই শূন্য, তাহলে ভি সমান আমরা আবারও লিখছি ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতায় যেহেতু ভি ওয়াই শূন্য, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের মান, এটা হচ্ছে বেগের মান শুধু ভি এক্স, ভি সমান ভি এক্স। এটা ভি ওয়াই শূন্য, আমি একটু ডিটেলসে করি, যদিও এই ক্যালকুলেশন ডিটেলসে করার দরকার নাই এটা। তাহলে ভি সমান হবে ভি এক্স, তার মানে ভি সমান কত, ভি নট কস থিটা নট। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, ভি নট কস থিটা নট, বুঝে নিলা। তারপর এটা একটু আত্মস্থ করে নিতে হবে, মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে তো মুখে থাকবে, কিছুদিন পর হারায় যাবে। আর আত্মস্থ করলে আত্মার মধ্যে ঢুকায় নিতে হবে এটা, যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত, ভি নট কস থিটা নট। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত, ভি নট কস থিটা নট। সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত, ভি নট কস থিটা নট। এবং একটা জিনিস মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে ভি নট কস থিটা নট একটি কনস্ট্যান্ট মান। কনস্ট্যান্ট মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। এই ভি নট এবং থিটা নটের এই মানটা যে কোনো একটা প্রাসের ক্ষেত্রে এই মানটা সবসময় চেঞ্জ হয়, সব সময় একই থাকে প্রাসের ক্ষেত্রে, এবং সেটা সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ আমাদের হলো, আমি আর কয়েকটা ইকুয়েশন বের করে ক্লাস শেষ করব। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রাস, এই উচ্চতার নাম কি, সর্বোচ্চ উচ্চতা। এখান থেকে মনে করে এটা এ বিন্দু, এখান থেকে নিক্ষেপ করছি, বস্তু এখানে পড়ছে পি বিন্দুতে। এ থেকে বি এর যে দূরত্ব, এটা কি, এটা হচ্ছে আর পাল্লা। বস্তু সর্বোচ্চ যে দূরত্বে যায় পড়ে সেটাকে বলে পাল্লা। বস্তু সবচেয়ে বেশি যে উঁচুতে ওঠে সেটা হচ্ছে এইচ। তাহলে আমরা এইচ আর পাল্লা প্রথমে বের করবো না, আমরা বের করবো বিচরণকাল। বিচরণকাল মানে হচ্ছে বস্তু কতক্ষণ শূন্যে ছিল, তার মানে এ থেকে নিক্ষেপ হয়েছে, বস্তু কতক্ষণ পর্যায়ে বিতে পড়ছে। তাহলে বিচরণকাল বের করার জন্য আমরা একটা সুন্দর একটা সূত্র ব্যবহার করবো। দেখো তো এই সূত্রটা সবাই জানো কিনা, ওয়াই সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ
এখান থেকে আমরা বিচরণকাল বের করতে পারবো কিভাবে? দেখো একটা বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, তারপর এটা এইভাবে এখানে আসলো, এখান থেকে নিক্ষেপ করলাম, বিতে এসে পড়লো, যে সময়টা লাগলো সেই সময়টাই কিন্তু বিচরণকাল। এখন আমার কথা হচ্ছে বস্তু যদি টি সময় পর এখানে থাকে তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের মান, যদি টি সময় পর এখানে থাকে তাহলে এটা ওয়াইয়ের মান, যদি টি সেকেন্ড পর বস্তু এখানে থাকে তাহলে এটা ওয়াইয়ের মান, তাহলে টি সেকেন্ড পর বস্তু যদি এখানে থাকে তাহলে এখানে ওয়াইয়ের মান কত? 0। কারণ বস্তু যদি মাটিতে পড়ে যায় শেষ পর্যন্ত, যখন মাটিতেই পড়ে গেল তখন শেষ উচ্চতা কত? ওয়াই কত? এখানে এসে যখন বস্তু পড়ে যাবে এখানে ওয়াই কত? এখানে থাকলে এটা ওয়াইয়ের মান, এখানে থাকলে এটা ওয়াইয়ের মান, কিন্তু এখানে ওয়াইয়ের মান কত? অবশ্যই 0। এবং এখানে যখন পড়বে সেই পর্যন্তই তো আমার সময়টা বের করতে হবে। তাহলে ওয়াই যখন 0, যখন ওয়াই 0, তখন এই সময়টাকে আমি বলবো বিচরণকাল, ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি হচ্ছে বিচরণকাল। তাহলে দেখো এই সমীকরণে ওয়াইয়ের মান 0 বসাও, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কী হবে? হাফ জি টি স্কোয়ার ইকুয়াল ভি নট সাইন থিটা নট টি, বিচরণকাল। এখন দেখো এ থেকে এইভাবে যে বিতে পড়তে সময় লাগছে এটা, কিন্তু এই উচ্চতাটা কি? এই উচ্চতার নাম সর্বোচ্চ উচ্চতা। তাহলে একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, বিতে যা পড়ছে বিচরণকাল। এখন আমি যদি বলি এখানে আসতে কত সময় লাগছে সর্বোচ্চ উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় কত? অবশ্যই এখান থেকে এখানে যদি সময় লাগে, যদি টি লাগে, তাহলে এখান থেকে এখানে আসতে একই সময় টি লাগবে, কারণ যে হারে বেগ কমতে থাকে এখান থেকে আবার সেই হারে বেগটা বাড়তে থাকে। তার মানে এইটুকু আর এইটুকু কি? এই দুইটা টি এর যোগফলই কিন্তু ক্যাপিটাল টি। তার মানে 2t সমান ক্যাপিটাল টি। তাহলে এটা হচ্ছে t/2। তার মানে এই সময়টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় পাবো। এক মিনিট। তাহলে এখান থেকে আমি একটু এখানে করি, দেখো তাহলে 2t সমান t, তাহলে t সমান t/2। টি এর মানে এটা 2v নট সাইন থিটা নট বাই 2g, 2 কেটে দাও। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগবে? v নট সাইন থিটা নট বাই g। এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হচ্ছে এটা, এবং বিচরণকাল হচ্ছে এটা। এবার দেখো বিচরণকালও পেলাম তো। এখান থেকে বস্তু নিক্ষেপ করছিলাম, বস্তু এইভাবে যে এখানে পড়ছে, এই দূরত্বটা কি? পাল্লা। এই দূরত্বটা হচ্ছে পাল্লা। এখন দেখো পাল্লা, আসলে এটা পাল্লা বলে না, এটাকে আসলে বলে আনুভূমিক পাল্লা। আর এটা হচ্ছে উলম্ব, সর্বোচ্চ উচ্চতা যেটা সেটা হচ্ছে উলম্ব পাল্লা। তো আনুভূমিক পাল্লা তুমি বের করবা কিভাবে? আনুভূমিক পাল্লা তুমি কিভাবে বের করবা? তাহলে আনুভূমিক পাল্লা মানে আনুভূমিক আছে মানে এটা একটা আনুভূমিক দূরত্ব। তো আমরা আনুভূমিক দূরত্ব সমান কি জানি? আমরা জানি x সমান কি? ভি নট কস থিটা নট। কিংবা আমি আরো সোজাভাবে বের করা যায়। দেখো আনুভূমিক পাল্লা বের করব কিভাবে? দেখো অনেকভাবে বের করা যায়, 2-3টা সূত্র আছে। এই সূত্রটা ব্যবহার করি, y সমান, মনে আছে এই সূত্রটা আমরা এটা দেখো এটা বেশি সোজা, x সমান ভি নট কস থিটা নট টি। এখন আমার কথা হচ্ছে টি সময়ে আনুভূমিক দূরত্ব x, কিন্তু এ থেকে নিক্ষেপ করলাম, বস্তু বিতে যা পড়লো, এই পুরো সময়টা কিন্তু বিচরণকাল। তাহলে বিচরণকাল ক্যাপিটাল টি, এই সময়ে অতিক্রান্ত দূরত্বই কিন্তু, একটু সংক্ষেপে লিখলাম, আনুভূমিক পাল্লা।
তার মানে এই ভি নট কস থিটা নট এই সময়ের জায়গায় যখন বিচরণকাল আমি বসাই দিব, তার মানে বুঝতে হবে যে এখান থেকে এই পর্যন্ত সময়, টোটাল সময়, তাহলে টোটাল দূরত্ব পাবো, তখন এক্সের জায়গায় বসতে পারবো আমি আর। তাহলে ভি নট কস থিটা নট, এই টি এর মানটা বসাও, এটা 2 ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে এটা কি হবে, ভি নট মিলে হবে ভি নট স্কোয়ার, আর 2 সাইন থিটা কস থিটা হবে সূত্র সাইন 2 থিটা মানে নট জি। এইটা হচ্ছে তোমার পাল্লার সূত্র। তাহলে এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লাও আমরা বের করলাম। এইবার দেখো এখন এখানে একটা ব্যাপার আছে কি, তুমি মনে করো যে এইভাবে নিক্ষেপ করলে বস্তু এখানে পড়বে, তুমি এইভাবে নিক্ষেপ করলে বস্তু এখানে পড়বে, তুমি এইভাবে নিক্ষেপ করলে বস্তু এখানে পড়বে, কিন্তু এমন একটা কোণ আছে যে বেগে নিক্ষেপ করলে বস্তু সবচেয়ে দূরে যায় পড়বে, সবচেয়ে দূরে যায় পড়বে। এই কোণটার নাম কত হয়? তাহলে আর এর মান ম্যাক্সিমাম কখন হবে? আর ইকুয়াল আর ম্যাক্সিমাম হবে কখন বলো তো? হবে যখন এই সমীকরণের এইটুকু সর্বোচ্চ হবে, সাইন 2 থিটা নট ম্যাক্স হলে, ম্যাক্সিমাম হলে। তো সাইন থিটার ম্যাক্সিমাম মান কত? সাইন 2 থিটা নটের ম্যাক্সিমাম মান 1, এটাই কিন্তু ম্যাক্সিমাম মান। তাহলে সাইন 2 থিটা নটের মান যখন এইটুকুর মান যখন 1 হবে, তখন আর হবে আর ম্যাক্সিমাম। তাহলে দেখো 2 থিটা নট সাইন ইনভার্স 1 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা নটের মান হবে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি কোণে যদি আমি একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে সেই বস্তু সবচেয়ে দূরে যেয়ে পড়বে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম পাল্লার সূত্রটা কি হবে? সর্বোচ্চ পাল্লার সূত্র হবে ভি নট স্কোয়ার বাই জি। ওকে, ভি নট স্কোয়ার বাই জি। ঠিক আছে, আমি আর বেশি সময় নিব না, আরেকটু ক্লাস আগাবো, আরেকটু সর্বোচ্চ উচ্চতা সূত্রটা বের করেই আমরা ক্লাস শেষ করে দেব। নেক্সট দিনে আমরা আরও কিছু প্রাস পড়ব, সেগুলো আরও স্পেশাল এবং আরও মজার। আজকে আমরা প্রাসের প্রাইমারি জিনিসগুলো শিখলাম, আরও অনেক রকম প্রাস আছে। তাহলে এরকম নিক্ষেপ করলে এটা হয় সর্বোচ্চ উচ্চতা। একটা জিনিস মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কিন্তু আমি বের করলাম এটা। নর্মালি উচ্চতার সূত্র কি? ওয়াই না? ওয়াই সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার দেখো, আমি যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে সেই সময়টা যদি এখানে বসাই, তাহলে উচ্চতাটা আমি সর্বোচ্চ পাবো। তার মানে আমি সময়ের জায়গায় বসাই দিচ্ছি কোন সময়টা? সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগছে সেই সময়টা, হাফ জি এটার স্কোয়ার, ভি নট স্কোয়ার বুঝতে হলো একটু, এটা সাইন স্কোয়ার থিটা নট বাই স্কোয়ার আছে জি স্কোয়ার। তাহলে এই এইচটা হয়ে যাবে আমার ওয়াই। যখন টি এর মান আমি এটা বসাবো, তখন সাধারণ উচ্চতা হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতা। তাহলে দেখো ভি নট মিলে হবে ভি নট স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার থিটা নট বাই জি মাইনাস একটা জি কেটে দাও, তাহলে হাফ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি। এখন বলো স্কোয়ার থিটা নট বাই 2g। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এইচ ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। ওকে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, থিটা নটের মান যদি 90 হতো, মানে তুমি যদি একদম সোজা উপরে নিক্ষেপ করতা, তাহলে কিন্তু এইচ ম্যাক্সিমাম হতো, আর এইচ ম্যাক্সিমামের মান কিন্তু ভি নট স্কোয়ার বাই জি, যেটা পরন্ত বস্তুর সূত্র, মানে সোজা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তো আমরা আজকে এই ভূমি থেকে নিক্ষেপ করলাম, বস্তু ভূমিতেই যা পড়লো, এই ধরনের প্রাসটা আলোচনা করলাম। এখানে আমরা নির্ণয় করলাম বেগগুলোর উপাংশ, কিভাবে উপাংশ দিয়ে একটা বস্তু দুই দিকে সরণ হয়, দুইটা আদিবেগ, দুইটা শেষ বেগ, দুইটা ত্বরণ, দুইটা সরণ, এবং
প্রাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট, পাল্লা, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, বিচরণকাল, এই জিনিসগুলো বের করলাম। সামনের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসটা সবাই জয়েন করবো অবশ্যই, কারণ সামনের দিনের ক্লাসে আমরা শেখাবো যে যদি কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করো, এই মাটি থেকে মাটিতে নিক্ষেপ করা শিখলাম, এটা আজকে শিখলাম, কিন্তু আমরা সামনের দিন শিখবো যে কোনো উচ্চতা থেকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি বা সোজা নিক্ষেপ করি বা এইভাবে নিচের দিকে নিক্ষেপ করি, তাহলে আমাদের ওই প্রাসের সূত্রগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। তখন প্রাসের সূত্রগুলো কেমন হবে আমরা সেইটা নিয়ে সামনের দিন আলোচনা করব। তো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন শিক্ষালয়ের এই গ্রুপের যারা মেম্বার সহ যারা অ্যাডমিন প্যানেল মডারেটর যারা আছে সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর তোমরা সবাই গ্রুপটার সাথে থাকো, সবাই গ্রুপে জয়েন করো, কারণ নিয়মিত শুধু আমি ক্লাস নিচ্ছি না, আরও রাজশাহীর সব ভালো ভালো শিক্ষকরা এখানে ক্লাস নিচ্ছে, তোমাদের হেল্প হবে। এবং কারো যদি কোনো টপিকের ওপর বিশেষ ক্লাস দরকার হয় তোমরা গ্রুপে অবশ্যই কমেন্ট করো, তোমাদের অ্যাডমিন ভাইয়েরা টিচার জোগাড় করে তাদেরকে দিয়ে ক্লাসের ব্যবস্থা করবে। এবং সবসময় গ্রুপে চোখ রাখো, কারণ আমি গ্রুপটা খুব ভালো করে দেখছি যে আসলে এই গ্রুপটা খুবই স্টুডেন্ট বান্ধব একটা গ্রুপ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার মধ্যে সবাই সাবধানে থাকো। যদিও এখন করোনার দেশে আছে কিনা, তো আমি বোধহয় একটু গল্প টল্প কম করি, তোমাদের কতটা বোরিং লাগলো না ভালো লাগলো জানি না, গল্প বেশি করি না ক্লাসে, তো পড়ালাম এইটুকু। কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা শেষ পর্যন্ত বলবো, ফিজিক্সটা আসলে মুখস্থ করার বিষয় না, এটা সম্পূর্ণটাই ফিল করার বিষয়। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো, অ্যাডমিশনে যারা আসো, তারা টেকনিক দিয়ে অবশ্যই পড়তে হবে, কিন্তু বুঝে পড়তে হবে। আর যারা একাডেমিকের আসো তারা এখন থেকেই প্রত্যেকটা টপিক চোখের সামনে অ্যানিমেশনের মতন ফিল করবা, ঘটনাটা ঘটছে সেটা দেখার চেষ্টা করবা যে ঘটনাটা কেমন ঘটছে। এই যে প্রাসের বিষয়গুলো আজকে তোমরা যারা ক্লাসটা করলে তারা চিন্তা করো কোনগুলো প্রাস। ভবনের ছাদ থেকে নিক্ষেপ করছি, বন্দুক হাত উঁচু করে বন্দুক দিয়ে গুলি করছি, তীর ধনুক মারছি, মানে কত রকমের প্রাস আছে। সব জিনিস নিয়ে তোমরা একটু চিন্তা করো, ফিল করো, এবং সব সময় একটা কথা মনে রাখবা যে ফিজিক্সে ভালো করতে গেলে অবশ্যই ফিজিক্সের প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, এবং সাবজেক্টটা অনেকের কাছেই কঠিন লাগে, যার কারণে একটু সময় বেশি দিতে হবে। সব সাবজেক্টকে একসাথে গুলাই ফেলবা না, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে অবশ্যই সময় বেশি দিবা, তাহলেই তোমরা দেখবা যে এই সাবজেক্টগুলোতে ভালো করছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, টাটা।